আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভি দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। আওয়ামী লীগ দল পুনর্গঠন করতে চাইলে সমস্যা নেই, তবে বিশৃঙ্খলার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে লুট হওয়ার অস্ত্র 7 দিনের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে এসব কথা বলেন তিনি। বিস্তারিত সুমন তানভীরের রিপোর্টে। দেশজুড়ে সংঘর্ষে আহত আনসার সদস্যদের খোঁজ নিতে সোমবার ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এ সময় আন্দোলন সংঘর্ষে হতাহতের ঘটনায় নিন্দা জানিয়ে তদন্তের আশ্বাস দেন তিনি। সারা দেশে লুট হওয়া ও অনুমোদনহীন আগ্নেয়াস্ত্র 19 আগস্টের মধ্যে নিকটস্থ থানায় জমার নির্দেশ দেন উপদেষ্টা। এ সময়ের মধ্যে অবৈধ অস্ত্র জমা না দিলে মামলা দায়ের সহ কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জানান তিনি। পুলিশের ফায়ারিং এ কম লাগছে, এদের সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62, আপনারা নিজেই দেখছেন 7.62 মানে 7.62 রাইফেল। এখন ইনভেস্টিগেশন করার ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা, কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নিজেদের দল পুনর্গঠন করায় কোনো সমস্যা নেই, তবে যে কোনো বিশৃঙ্খলার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই, সময় দেন হয়তো ভুলে যাবে। যাকে ধরছিলেন নেতা, সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে। আপনারা বরং পার্টিকে, এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম, এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না। হত্যাকাণ্ডে জড়িত কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুমন তানভীর, আর টিভি, ঢাকা। দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে আজ থেকে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। রোববার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয় 11 দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা। ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনারও সিদ্ধান্ত হয়। সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছেন। পাশাপাশি দেশে 450টি থানায় হামলা করে দুর্বৃত্তরা। এরপর থেকে কর্মবিরতি পালন করে পুলিশ সদস্যরা। প্রায় 1 সপ্তাহ বন্ধ থাকার পর রাজধানীর বেশিরভাগ সড়কে দায়িত্ব পালন করতে শুরু করেছে ট্রাফিক পুলিশ। গেল 5 আগস্টের পর রাজধানী ছিল পুলিশ শূন্য। সেই সময় সড়কে ছিল না কোনো ট্রাফিক পুলিশ। তাদের অনুপস্থিতিতে কয়েকদিন দায়িত্ব পালন করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। রোববার অল্প পরিসরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সিগন্যাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত কাজ শুরু করে ট্রাফিক পুলিশ। দর্শক, কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। সে বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক। আমরা দেখেছি অনেক জায়গাতে পুলিশ সদস্যরা কাজে ফিরেছেন এবং ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন তারা। এতে রাজধানী যানজট পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা আমাদের জানাবেন। সাথী, আপনি বলছেন যে প্রায় 7 দিনের মতো রাজধানী এবং রাজধানী সহ সারা বাংলাদেশ পুলিশ শূন্য ছিল। সেই সুবাদে হচ্ছে রাজধানীর যে ট্রাফিকের যে সিগন্যালগুলো রয়েছে সেগুলোতে সিগন্যালে কিন্তু পুলিশ সদস্যরা ছিলেন না, এবং গেল 7 দিন পর কিন্তু আজকে পুলিশ সদস্যরা কিন্তু সড়কের যে সিগন্যালগুলো রয়েছে সেগুলোতে দায়িত্ব পালন করছেন। এবং আপনি জানেন যে গেল 5 আগস্টের পর শিক্ষার্থীদের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সহিংসতার সৃষ্টি হয়। সেই সহিংসতায় পুলিশ সদস্যদের নিহত এবং আহতর ঘটনা ঘটে। তারপর কিন্তু পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ দিতে অনীহা প্রকাশ করেন, কারণ তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এই কারণে তারা কর্মস্থলে যোগ দেননি। এবং গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তাদের একটা বৈঠক হয়। বৈঠকে তারা আশ্বাস পান তাদের, এবং নিরাপত্তা নিশ্চিত হলে কিন্তু তারা আজ থেকে
ফুল দমে কিন্তু এই সড়কের সিগন্যালগুলো রয়েছে সেগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের জন্য নেমেছেন মাঠে। এবং আর গতকালকে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত কিন্তু স্বল্প পরিসরে ট্রাফিক যে সিগন্যালগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক ব্যবস্থাপনার কার্যক্রম শুরু করা হয় ডিএমপির পক্ষ থেকে। তবে কিন্তু আজকে কিন্তু ফুলদমে তাদের কার্যক্রম চালু রয়েছে। এই যে 7 দিনের মতো যে পুলিশ সদস্যরা সড়কে ছিলেন না, সেই সময় কিন্তু সাধারণ যে শিক্ষার্থী এবং সাধারণ জনতা রয়েছে তারা কিন্তু এই পুলিশিংয়ের মানে যে দায়িত্বটি ছিল যে সড়কের সিগন্যালগুলো নিয়ন্ত্রণ করা, সেগুলো কিন্তু তারা পালন করেছেন। এবং যারা যে এই সড়কে গতকালকেও কিন্তু গাড়ির চাপ কম থাকলেও আজকে কিন্তু গাড়ির চাপ বেশি রয়েছে। এখানে কিন্তু ট্রাফিকের যে পুলিশ সদস্য না থাকায় একটা ধরনের বলা চলে এক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল। এখন যে ট্রাফিকের দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো যে এই মুহূর্তে তাদের কি কার্যক্রম রয়েছে, তাদের মধ্যে কোনো ভয়ভীতি আছে কিনা। তো আপনার সঙ্গে যদি একটু কথা বলি যে আপনাদের যে কাজে যোগ দিয়েছেন এখন কেমন লাগছে এবং কোনো ভয়ভীতি কাজ করছে কিনা? না, প্রথমে আমি বলছি যে আমাদের ভিতরে কোনো আশঙ্কা নেই, আমাদের ভিতরে কোনো ভয় নেই। কারণ হচ্ছে কি, আমরা মানুষের জন্য কাজ করি, মানুষ যাতে কষ্ট না পায়, মানুষ যেন রাস্তায় নিশ্চিন্তে চলাফেরা করতে পারে, মানুষ যেন চলার ক্ষেত্রে সে যেন কমফোর্ট ফিল করে, মানুষ যেন রাস্তায় যানজটে নাকাল না হয়, মানুষ যেন স্বাভাবিকভাবে তার জীবনযাত্রা পরিচালনা করতে পারে, সেই ক্ষেত্রে আমরা ট্রাফিক পুলিশ শতভাগ মানুষের পাশে থেকে কাজ করি। এই জন্য সকাল থেকে শত শত মানুষ আমাদেরকে অভিনন্দন জানিয়েছে, আমাদের সঙ্গে কোলাকুলি করেছে, আমাদেরকে ধন্যবাদ দিতে তারা হেঁটে এসে আমাদেরকে ধন্যবাদ দিয়েছে আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। তো সাথী শুনছিলেন যে এখানে যে পুলিশ কর্মকর্তা রয়েছেন তিনি আমাদের জানিয়েছেন যে এখানে তারা মানুষের যাতে ভোগান্তির সৃষ্টি না হয় সেজন্য কিন্তু তারা আজকে দায়িত্ব পালন করছেন এবং মানুষও সাধুবাদ জানিয়েছে তাদেরকে। আরেকটি বিষয় বলে রাখি যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু আজকেও সাধারণ শিক্ষার্থী ও জনতারা এই ট্রাফিক সিগন্যালের দায়িত্বে কাজ করছে। এই ছিল আমার কাছে কারওয়ানবাজার সিগন্যাল থেকে সর্বশেষ অবস্থা ট্রাফিক সিগন্যালের। সাথী, ধন্যবাদ আপনাকে। সারা দেশের থানায় পুলিশের কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। অনেকেই কাজে যোগ দিয়েছেন। থানার নিয়মিত কার্যক্রম, সড়কের ট্রাফিকের দায়িত্ব পালন সহ টহলেও বের হচ্ছে পুলিশ। এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। মেহেরপুর জেলা পুলিশের কার্যক্রম আজ স্বাভাবিক হয়েছে। সকাল থেকে মেহেরপুর সদর, গাংনী এবং মুজিবনগর থানায় পুলিশের সকল কার্যক্রম শুরু হয়। থানার প্রাথমিক কার্যক্রমের পাশাপাশি শহরের যেসব পয়েন্টে আগে ট্রাফিক পুলিশ ছিল সেই সব জায়গায় প্রয়োজনীয় ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন। কুষ্টিয়া সদর পুলিশ ফাঁড়িতে সদর মডেল থানায় কার্যক্রম শুরু হয়েছে। মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরী থানা পুলিশ সদস্যদের নিয়ে দায়িত্ব বুঝে নেন। এছাড়া সেনাবাহিনীর সহযোগিতায় কুমিল্লা বুড়িচং ব্রাহ্মণপাড়া থানার কার্যক্রম চলছে নির্বিঘ্নে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। জানাবেন পুলিশের থানায় ফিরে স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে কিনা আর সাধারণ মানুষ কতটা স্বস্তিতে আছে সেই বিষয়টি তুলে ধরবেন। জি, আসলে আজকে থেকেই মেহেরপুর জেলার যে তিনটি থানায় সকল পুলিশ সদস্য যারা ছিলেন তারা দায়িত্বে ফিরেছেন এবং আমরা সকাল থেকে তিনটি থানাতে আমরা যে চিত্র দেখেছি, যে পূর্বের যে চিত্র ছিল স্বাভাবিক চিত্র, সেখানে পুলিশ সদস্যরা যেখানে যে চেয়ারের যে দায়িত্বে ছিলেন তা সেই চেয়ারেতে তারা দায়িত্ব বুঝে নিয়েছেন এবং তারা দায়িত্ব বসেছেন, শুরু করেছেন। বিশেষ করে থানার যে প্রাত্যহিক কার্যক্রম বা যে জিডি, সাধারণ অভিযোগ এবং মামলা দায়েরের যে বিষয়গুলো, যদিও এখন সেইভাবে কেউ অভিযোগ নিয়ে দিতে আসেনি, তবে পুলিশের পক্ষ থেকে সেইগুলো কিন্তু শুরু করা হয়েছে। আমরা আমাদেরকে তিনটি থানা থেকেই বিষয়টা নিশ্চিত করা হয়েছে এবং পাশাপাশি পুলিশ সুপারও এই বিষয়ে বলেছেন। এর পাশাপাশি আমরা যেটা দেখছি যে এখনো পর্যন্ত থানার যে নিরাপত্তার বিষয়টি ভেবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরাও কিন্তু থানাতে তারা রয়েছেন। আমরা আজকে দেখেছি যে শহরের বিভিন্ন স্থানে পুলিশের টহল, যে পুলিশের একক টহল ছিল যেভাবে, পুলিশের স্বাভাবিক যে টহল সেই টহলগুলো দেখেছি এবং ট্রাফিকরাও দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্থানে। এটা নিয়ে আসলে সাধারণ মানুষ তারা জানিয়েছেন, পুলিশকে সাধুবাদ জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন এবং বিভিন্ন পর্যায় থেকে পুলিশের জন্য যে আসলে একটা পরিবেশ তৈরি করার দরকার সেই বিষয়টাও অনেকে আবেগের সাথে বলেছেন এবং পুলিশের এই ফিরে আসা স্বাভাবিক কর্মকাণ্ড, এলাকার নিরাপত্তার জন্য, আইন শৃঙ্খলা রক্ষার জন্য
পুলিশ স্বাভাবিকভাবেই কাজ করবে। সেই কারণে মানুষের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকেও যে সহযোগিতা করার দরকার সেরকম সহযোগিতা আগের মতোই অব্যাহত থাকবে বলে আমাদেরকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিশ্চিত করেছেন। সাথী, ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন 25 মন্ত্রণালয়ের সচিবরা। বেলা 11টায় প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়, শেষ হয় দুপুর 1টার পর। এ সময় সচিবরা নিজ নিজ মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। বিকেল 4টায় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। এদিকে সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার বিষয়ে বিস্তারিত জানাতে আজ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সাথে মত বিনিময় সভায় একথা জানায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটে। এই সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান, বিস্তারিত জানা ও সমাধানের উপায় খোঁজার লক্ষ্যে এই বৈঠক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দুর্বৃত্তরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য সংখ্যালঘুদের বাড়ি ও মন্দিরে হামলা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হাসান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন। উপদেষ্টা জানান, জেলা প্রশাসকের মাধ্যমে সংখ্যালঘুদের বাড়ি মন্দিরে হামলার তথ্য সংগ্রহ করা হবে। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার কথা জানান তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। সংখ্যালঘুদের কোনো স্থাপনায় হামলা হলে দ্রুত তথ্য পেতে হটলাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ধর্ম উপদেষ্টা। সংখ্যালঘু সম্প্রদায় সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মের তাদের অধিকার, তাদের সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। বিশেষ করে আমাদের কাছে কিছু অভিযোগ আসছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয়ে আক্রমণ হয়েছে। আমরা এটি তীব্র নিন্দা জানাই। বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে স্বাধীনতা। সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন। সকালে দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে রীতি অনুযায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ থেকে শুরু হয়েছে উচ্চ আদালতের ফুল বেঞ্চের কার্যক্রম। এদিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকাল 7:15টায় জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন দেশের 25তম প্রধান বিচারপতি। এছাড়া সাভারে বীর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং বিধান রঞ্জন রায়। সকালে 10:45টায় তারা স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শহীদদের আত্মার শান্তি কামনায় কিছু সময় নীরবতা পালন করেন। ষড়যন্ত্রকারীদের প্রতি বিপ্লবের যে কোনো চক্রান্ত জনগণ রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 55তম জন্মদিন উপলক্ষে তার কবরে ফাতেহা পাঠ ও দোয়া শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ভারতীয় কিছু গণমাধ্যম ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে মিথ্যা বানোয়াট প্রোপাগান্ডা চালাচ্ছে। বিদায়ী সরকারের লোকেরা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ সময় অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরির আহ্বানও জানান তিনি। প্রতি বিপ্লবের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন। জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা। বাংলাদেশের গণজাগরণকে, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, তাকে ব্যর্থ করার জন্য এবং এই নতুন গঠিত যে সরকার
ইন্টারিম গভর্নমেন্ট তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এবং বিশ্ব জনমত তারা কেউ এটাতে বিশ্বাস করবেন না। প্রাথমিক শিক্ষার অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, তবে মান উন্নয়ন হয়নি। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মান উন্নয়নে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা শিশুদের ব্যক্তিত্বের ভিত গড়ে দেয়, অথচ এদেশের বাস্তবে তা একেবারে কার্যকর নয়। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে দেশ উন্নতির দিকে দ্রুত এগিয়ে যাবে বলে মনে করেন তিনি। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি জনগণের দাবি, এই দাবি বাস্তবায়নে সরকার কাজ করবে। লক্ষ্য থাকবে যেন শিক্ষাটা শুধুমাত্র এখন এক সময় ছিল যখন আমাদের সাক্ষরতার হার খুব কম ছিল। আমাদের শিক্ষার একদিক দিয়ে উন্নতি হয়েছে, আমাদের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে, ফলে সাক্ষরতার হার অনেক বেড়েছে, আমাদের শিশুরা বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে মানের উন্নয়ন করা। তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো ক্লিনিক্যালি ডেড হয়ে গেছে, তাই এগুলো বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করেন সিপিডি। ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে করণীয় নিয়ে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, কিছু কিছু ব্যাংক মরে যাওয়ার উপক্রম হয়েছে, তাই মরে যাওয়ার উপক্রম হওয়া ব্যাংকগুলো চালানোর ইচ্ছা থাকলে পরিচালনা পরিষদ পুনর্গঠন করতে হবে। ফাহমিদা খাতুন বলেন, পরিচালকদের সুবিধা দেওয়ার কারণে দুর্বল হয়েছে দেশের ব্যাংকিং খাত। এছাড়া গেল 15 বছরে 24টি বড় ব্যাংকিং অনিয়মে 92,261 কোটি টাকা হাতছাড়া হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বোর্ডের সদস্য নির্বাচন করা কিংবা ব্যাংকের যে কর্মকর্তা উপরের প্রশাসনের মধ্যে যারা রয়েছে, তারপরে ব্যাংকে যে লোন স্যাংশন করার প্রক্রিয়া, লোন পুনর্তফসিল করা, লোন রাইট অফ করা, এই ধরনের, এবং ব্যাংকের ভিতরে নিজেদেরও অনেক দুর্বলতা, যেমন ইন্টারনাল কন্ট্রোল কিংবা কমপ্লায়েন্স রিস্ক, এগুলি বিষয় রয়েছে। তাছাড়া আন্তর্জাতিক কিছু মানদণ্ড যেমন বেজেল 3, সেগুলোর যে প্রয়োজন, যেগুলোর সেই সূচকগুলোতে পারফর্ম করা রিকোয়ারমেন্টগুলি, সেগুলো পরিপালনে দুর্বলতা এগুলি রয়েছে। মূল্য নিয়ন্ত্রণ এবং সচেতনতা বৃদ্ধিতে বাজার মনিটরিং করছে বিএসটিআই। সকালে উত্তরার বিডিআর মার্কেট কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেন সংস্থাটির মহাপরিচালক এস.এম. ফেরদৌস আলম। এ সময় তিনি বলেন, বাজার আগের চেয়ে অনেক নিয়ন্ত্রণে এসেছে। অভিযানে বিএসটিআই কর্মকর্তাদের সাথে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। অধিকাংশ মাসি ফ্রোজেন হিসাবে আসে, কিন্তু তারপরেও কথা হচ্ছে একটা অধিক সময়কাল ব্যাপী যেটা বাজারজাত করা আছে সেটার কোয়ালিটি একরকম হবে, আর এই গতকালকে ফ্রিজ করে যেটা নিয়ে আসছে সেটার কোয়ালিটি। এই বিষয়গুলো কিন্তু আমাদের নজরে পড়ে নাই, তাদের নজরে পড়েছে, তারা আমাদের নোটিশে এনেছে। আজকে তাদেরকে ফাইনালি বলে গেলাম, সেটা না হলে এর পরবর্তীতে আমরা আইনগত যে আমরা। বরগুনার পাথরঘাটে বাজার মনিটরিং করতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সব ধরনের পণ্য সঠিক মূল্যে বিক্রি হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে পাথরঘাটা কাঁচা বাজার থেকে শুরু করে পুরো বাজার ঘুরে দেখে শিক্ষার্থীরা। এ সময় বেশি দামে পণ্য বিক্রি না করতে বিক্রেতাদের অনুরোধ জানান তারা। পাশাপাশি পণ্য বিক্রিতে অনিয়ম পাওয়ায় কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়। এছাড়া বাজারে কাউকে চাঁদা না দিতে বিক্রেতাদের পরামর্শ দেয় তারা। এরপরও নিয়ম না মানা হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। খুচরো বাজারে যারা মরিচ বিক্রি করতেছিল, ওরা বিক্রি করতেছিল 300 টাকা করে, মানে সে কিনতেছে 200 টাকায়, সেল করতেছে 300 টাকায়, তো 1.5 গুণ দাম বেশি। দ্রব্যমূল্যের যে অস্থিতিশীল অবস্থা, এটা কি অবস্থা হচ্ছে আমরা আসলে আজকে কাউকে বলতেছি না, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা এটার জন্য আসছি না। আমরা আসলে জনসচেতনতা বৃদ্ধি করতে চাচ্ছি। আমরা যে পরিবর্তনটা শুরু করেছি, আমাদের এই পরিবর্তনের সারথি তারাও হবে এবং এই পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে।
সারা দেশে শুরু হয়েছে ট্রেন চলাচল, তবে আজ চলছে পণ্যবাহী ট্রেন। মঙ্গলবার শুরু হবে স্বল্প দূরত্বের মেল ও লোকাল ও কমিউটার ট্রেন চলাচল। আর বৃহস্পতিবার থেকে চলাচল করবে আন্তনগর ট্রেন। সকাল 6:10 কমলাপুর রেল স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় একটি পণ্যবাহী ট্রেন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সরকার কারফিউ জারি করলে 19 জুলাই থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যাত্রী ও কন্টেনারবাহী এবং তেলবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। 1 আগস্ট স্বল্প দূরত্বে শুরু হলো ছাত্র আন্দোলনে ডাকা অসহযোগ কর্মসূচির প্রথম দিন আবারও বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এরপর 2 আগস্ট থেকে কন্টেনারবাহী ট্রেন চলাচল শুরু হলে আন্দোলনের মুখে 3 আগস্টের পর তা বন্ধ হয়ে যায়। দুপুরের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।